নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে সমরেশ বসুর একটি ছোট সুন্দর গল্প, অকাল বসন্ত। আসুন আমরা জেনে নিই অকাল বসন্তে কি লিখেছেন সমরেশ বসু। অবশেষে একটা ঠাঁই পাওয়া গেল। বর্ষার শেষ, শরতের শুরু। যাই যাই করে তবু বর্ষা এখনো যেতে পারেনি। তার কালো মুখের ছায়া টুকরো টুকরো মেঘের আকারে ছড়িয়ে আছে আকাশে। পড়ন্ত বেলার সোনালি আলো পড়েছে সেই মেঘের গায়ে। হঠাৎ লজ্জা পাওয়া মেয়ের মুখের মতো লাল ছোপ ধরে গেছে যেন সেই মেঘে। উড়ে চলেছে দিক থেকে দিগন্তরে। এই মফস্বল শহরের কারখানা, ইমারত ও অসংখ্য বস্তির ঢেউয়ের ওপর দিয়ে অনেক অলিগলি পেরিয়ে ভেলো অর্থাৎ ভালোরাম আর একটা রুদ্ধশ্বাস কানাগলির মধ্যে ঢুকে পড়ল। সঙ্গে তার অভয়পদ, প্রৌঢ় ভেলো এখানকার স্থানীয় লোক, কাজ করে একটা সামরিক যানবাহনের কারখানায়। অভয় তার কারখানার কর্মী, ভারী ট্রাকের ড্রাইভার, কিন্তু বিদেশি। ভেলো তাকে একটা ঘরের সন্ধান দিয়েছে, তাই সে চলেছে তার নতুন বাসায়। সামগ্রিক বলতে হাতে তার একটা টিনের সুটকেস ও ছোট বিছানার বান্ডিল। গলিটাতে দিনের বেলাতেও অন্ধকার। দুপাশে ঘন টালি ও খোলার চালা গলির মাথায় আর একটা দীর্ঘ চালা সৃষ্টি করেছে। আকাশ দেখা যায় না, একফালি রুপোলি পাতের ঝিলিকের মতো মাঝে মাঝে দেখা দেয়, আবার মিলিয়ে যায়। গলিপথটাকে পথ বলার চেয়ে নর্দমা বলাই ভালো। দুপাশে বস্তির যত ক্লেদ এসে জমেছে এখানে। নর্দমা থাকলে ময়লা বেরোবার একটা পথ থাকতো, কিন্তু তা তো নেই। সারা গলিটার মধ্যে একটি মাত্র টিউবওয়েল। সেখানে মেয়ে, পুরুষ, শিশুর ভিড়। পাতি হাঁসের প্যাকপ্যাকানির মতো পাম্পের শব্দ শোনা যায়। সেই সঙ্গেই ঝগড়ার চিৎকার আর হট্টগোল। গলিটায় ঢোকার মুখে একটা বাতি আছে, ইলেকট্রিক বাতি। সেটা এখনো জ্বলছে, সবসময়ই জ্বলে। গলিটা যে স্থানীয় মিউনিসিপ্যালিটির আন্ডারে, তাই ওই বাতিটা সেটারই একটা প্রমাণ বহন করছে। ভেলোর সঙ্গে অভয়কে দেখে গলির লোকগুলো সবাই একবার করে দেখে নিচ্ছে। ভাবখানা যেন কোন আপদেশে জুটেছে তাদের পাড়ায়। অভয়ের গায়ে একটা সবুজ দেখতে জাপানি খাকির জামা ও ঢলঢলে লম্বা প্যান্ট, মাথায় একটা চাষাদের টোকার মতো দীর্ঘ বের টুপি, পায়ে ভারী বুট। চেহারাটা তার সাধারণ বাঙালির তুলনায় অনেকটা লম্বা। মাথাটা চালার গায়ে ঠেকে যাওয়ার ভয়ে ঘাড় গুঁজে চলছে সে, যেন কোনো দলছাড়া সৈনিক চলেছে ট্রেঞ্চের ভেতর দিয়ে। কিন্তু মুখে তার এখনো কোমলতার আভাস, চোখে এখনো স্বাস্থ্যের ঔজ্জ্বল্য। ঠোঁটের কোণে একটা হাসির ঢেউ থাকে, যেটা তাকে খানিকটা সহজবোধ্য করে তুলেছে, নয়তো দুর্বোধ্য। সে আর না ডেকে পারল না, ভেলো খুড়ো। ভেলোকে ওই নামেই সবাই ডাকে কারখানাতে। বলল, ভাবছো কেন? তুমি বামুনের ছেলে, ভালোরাম কি তোমাকে মিছে কথা বলবে? পাকা বাড়ি, যাকে বলে ইটের গাঁথুনি, খুঁটে খুঁটে দেখে নিও, বুঝেছ? বুঝেছে, কিন্তু এই বস্তির ভিড়ে পাকা বাড়ির কোনো ইশারাও যে চোখে পড়ে না। ভেলো গোঁফের ফাঁকে হেসে বলল, কিন্তু যা বলছিলুম, একটু সাবধানে থেকো, বুঝলে দাদা? মানে আইবুড়ো ছেলে তো তুমি, তোমার আর কি বলো, মরে তো শালার বাদলা পোকাগুলান। তার মানে আমিও মরবো? অভয়ের গলায় যেন বিরক্তির ঝাঁঝ। ভেলো বলল, ওই চটলে তো, ওটা একটা কথার কথা। সেখানে কি আর পেতনি আছে যে ঘাড় মটকাবে? মানুষ খুব ভালো, জানলে, তবে মানুষের প্রাণ। মানুষের প্রাণ? ভেলোর কথা রেশ টেনে বলল অভয়। খুড়ো, একদিন মানুষ ছিলাম, বুঝলে, এখন আর ওসবের বালাই নেই। বলতে বলতেই দাঁড়ালো দুজনে। সামনে একটা চালাঘর যেন ঠেলে এসে পথ রুখে দাঁড়িয়েছে। তার পাশ দিয়ে একটা অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে অবিশ্বাস্য রকম একটা খোলা জায়গায় এসে পড়ল তারা। সামনেই একটা মুচকুন্দ গাছ, বড় বড় শালপাতার মতো অজস্র কালচে কালচে সবুজ পাতা, আর ছাগলবাটি লতার বেষ্টনীতে ঝুপসি
ঝাড়ের মতো দাঁড়িয়ে আছে গাছটা। তলা ঘেঁষে স্তূপাকার হয়ে আছে আধলা ইটের রাশি। তার আড়ালে একটা ভাঙা বাড়ির ইশারা জেগে রয়েছে। তার পেছনে যেন ঘন অরণ্যের বিস্তৃত একটা মাঠ ও রেল লাইনের উঁচু জমি। ভেলো বলল, ওই যে তোমার বাড়ি। বাড়ি? বাড়ি কোথায়? বস্তির গায়ে এই হঠাৎ অবাধ উন্মুক্ত জায়গাটার নির্বাক বিষণ্ণতায় গা এলিয়ে পড়ে আছে। লোকজন দেখা যায় না একটাও। এ নির্জন নিস্তব্ধতার মধ্যে প্রতি মুহূর্তে যেন একটা নিরাকার অস্থিরতা অদৃশ্যে ছটফট করে মরছে। এর মধ্যে বাড়ি কোথায় দেখলে হে? ভেলো বলল, এসো এসো বলে সে মুচকুন্দ গাছটার তলা দিয়ে একটা পুকুরের ধার ঘেঁষে এগুলো। পুকুরটায় কচুরিপানার ঘন বিস্তার। পুষ্ট লকলকে ডালগুলো মাথা উঁচিয়ে রয়েছে কালকেউটের ফণার মতো। তার মধ্যেই খানিকটা জায়গা পরিষ্কার করে ভাঙা ইট বসিয়ে ঘাট করা হয়েছে। ঘাটের কোলে কালো জল, গভীর কালো জল, গভীর ও নিস্তরঙ্গ। পুকুরটার দক্ষিণ পাড়েই আবার থমকে দাঁড়াতে হয়। একটা ভাঙা বাড়ি, পোড়ো বাড়ির মতো। বাড়িটাতে ঢোকবার দরজা নেই, একটা ছিটে বেড়ার আড়াল রয়েছে মাত্র। দেয়ালের ইট চোখে পড়ে না, সর্বত্রই গোবর চাপটির দাগ। বোঝা যায় একসময় দোতলা ছিল, এখন ভেঙে গিয়েছে। বট অশ্বত্থের ছায়া আর বনকলমির লতা নিচে থেকে ওপরে অবাধে জড়িয়ে রয়েছে সর্বাঙ্গ। সামনের ঘরটায় জানলার গড়াদ নেই, পোকা খাওয়া পাল্লা দুটো আছে। ফাটল ধরা ভাঙা বারান্দায় ছড়িয়ে রয়েছে ছাগল নাদি। বারান্দার নিচেই কৃষ্ণকলি গাছের ঝাড়। ফাঁকে ফাঁকে কালকাসুন্দের বন। বন সেজেছে। অন্ধকার রাত্রের আকাশে খই ফোটা নক্ষত্রের মতো ফুটেছে কালকাসুন্দের ফুল, হলদে আর লাল কৃষ্ণকলি। ভেলো বলল, কি গো, পছন্দ হয় কি না হয়? ফুলবাগান, পুকুর পছন্দ হয়েছে? অভয় বাধা দিয়ে বলে উঠল, পাকা বাড়ি, খুঁটে দেখো। আর কি দেখাবো? এই তো খাসা ইটের বাড়ি, তবে পোষাবে না? ও ভেলো খুড়ো, চলো কেটে পড়ি না হলে। ও আমার ঘিঞ্জি বসতেই ভালো, সাপের কামড়ে প্রাণ দিতে পারবো না। ভেলো হা হা করে হেসে উঠল, বলল, হা হা, সাপ কোথায় গো? এখানে মানুষ বাস করে, কলকারখানার বাজারে একটু হাঁপ ছাড়তে পারবে। আর কথা শেষ হওয়ার আগেই ছিটে বেড়ার আড়াল থেকে একটা মুখ বেরিয়ে এলো। একটা মেয়ের মুখ, রংটা মাজা মাজা, হঠাৎ ফর্সা বলে মনে হয়। বয়স 25-26-এর কম নয়, কিন্তু সিঁদুর নেই কপালে। আঁট করে বাঁধা চুল, মুখে হাসি, কিন্তু সামনে মানুষ দেখে হাসিটা মিলিয়ে গেল যেন বিস্মিত জিজ্ঞাসায় বেঁকে উঠল ভ্রুলতা। অভয়পদর টুপি পরার বিদঘুটে চেহারার দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করল, কিছু বলছো ভেলো খুড়ো? বোঝা গেল ভেলো সকলেরই খুড়ো। বলল, কে? বিনি ভাইঝি? বলছি তোর মাকে একবারটি ডেকে দে তো ভাই, সেই লোকটি এসেছে ঘরের জন্য। বিনি এবার আর চোখে অভয়কে দেখে ভেতরে ঢুকে গেল। অভয় বলে উঠল, খুড়ো, এ যে একেবারে বিয়ের যুগ কি? ভেলো বলল, বিয়ের কেন? হলে একদিনে ক ঘন্টা হতো তাই বল। তাহলে বোঝ, এর উপরে একজন, নিচে আর একজন। তা বেকে দেবে বল? বাপ থাকতেই খেতে জোটেনি, এখন তো বেধবা মা। আর যাতেও যদি শালা বামুন কায়েত হতো একটা কথা ছিল। যার যে তোমার ভেলো খুড়োর, মানে সৎ চাষা। আর মা ষষ্ঠী দিলে দিলে তো 3টে মেয়েই দিলে, একে বলে কপাল। অভয়পদর নিজেরই বুকে যেন উৎকণ্ঠার কাঁটা ফুটল। বোধহয় তার নিজের বাড়ির কথা মনে পড়েছে, নিজের অবিবাহিতা বোনটির কথা। কিন্তু সে হতাশ গলায় বলল, কিন্তু খুড়ো, এখানে তো আমি থাকতে পারবো না। ভেলো অবাক হয়ে বলল, ওই নাও, তোমার তাতে কি? দেখে শুনে একটা বামুনের ছেলে নিয়ে এলুম বলে যাকে তাকে তো আর এনে তুলতে পারি নে। আয়, মেয়ে মানুষগুলো একলা থাকে, একটা সাহসও তো পাবে। তারপরে তুমি তোমার, ওরা ওদের, আর কি। অভয়ের আবার আপত্তি ওঠার আগেই বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে এলো বাড়ির মালকিন, বিধবা বুড়ি। 2 হাতে গোবর মাখা, গায়ে কোনো রকমে কাপড়টা জড়িয়ে এলো, হাঁ করে দাঁত শুদ্ধ মারি বের করে। মুখে অজস্র রেখা পড়েছে, জট পাকানো সুতোর দলার মতো।
গলার চামড়া গলকম্বলের মতন ঝুলে পড়েছে, কাঁপছে থরথর করে, বেঁকে পড়েছে খানিকটা শরীর। চোখে বোধহয় ভালো ঠাওর পায় না। কয়েক মুহূর্ত অভয়কে দেখে বলল মহিলা, ভেলো, লোকটা বাঙালি তো? ভেলো হেসে ফেলল, তবে কি পাঞ্জাবি? তোমাকে তো বলেছিলুম সব। বুড়ি আর দ্বিরুক্তি না করে অমনি আবার ফিরল, না তা বলছি নে, চেহারাটা তো যেন কেমন ঠেকলো, চোখের মাথা তো খেয়েছি। তা এসো, থাকো, ঘর আমার বেশ বড় সড়ো, একটু পুরানো। তা গলাটা বন্ধ হয়ে এলো যেন বুড়ির, চোখের কোলে জল এসে পড়ল। বলল ফিসফিস করে, আমি যে জম্ম পাপিষ্ঠা, আমার গলায় বুকে শুধু কাঁটা। সে মানুষটা যতদিন ছিল তারা দেয়নি, এখন কেউ নিতেও চায় না। তা থাকো। চোখ মুছে ডাকলো, ও নিমি, ঘরটা খুলে দে না মা। অভয় তাকালো ভেলোর দিকে। ভেলো ঠোঁট উল্টে চাপা গলায় বলল, উঠে পড়ো, দুনিয়ার সব জায়গায় সমান, থাকা নিয়ে কথা তো। বলে বুড়ির পেছন পেছন অভয়কে নিয়ে বাড়িতে ঢুকলো ভেলো। বাড়ির মানে বেড়াটার আড়ালে একটা গলি, গলির দুপাশে দুটো ঘর, ভেতরে দেখা যায় একটা উঠোন, উঠোনের উত্তরে একটা পাঁচিলের ভগ্নাবশেষ, ওপারে সেই মুচকুন্দ গাছ ও তার ইটের স্তূপ। নজরে পড়ে বস্তির খোলার চালা আর মোড়ের সেই লাইট পোস্টটা, বাতিটা জ্বলছে তেমনি। অভয়ের ভারী বুটের শব্দ দ্বিগুণ হয়ে উঠল গলিটার মধ্যে। সে বোধ করি বিনির চেয়েও ফর্সা, কেননা অন্ধকার গলিটাতে তার মুখটা পরিষ্কার ফুটে উঠেছে। তারপর চুল আঁট করে বাঁধা, দোহারা গড়ন, চোখে তার শান্ত বিষণ্ণতা। বয়স প্রায় 30-এর কাছাকাছি। দরজাটা খুলে দিয়ে মেয়েটি সরে দাঁড়ালো। তার পেছনেই দাঁড়িয়েছে টুনি, সকলের ছোট। বিনির মতোই একহারা ছিপছিপে গড়ন তার, চোখের কালো তারার খড় চাউনি, বিস্ময়ে ঝিকিমিকি। অভয়ের চেহারা দেখেই বোধহয় তার ঠোঁটের হাসিটুকু ব্যঙ্গ হয়ে উঠেছে। তার চুল খোলা, হয়তো বেঁধে ওঠার অবসর হয়নি। অভয়ের চেহারা দেখেই বোধহয় তার ঠোঁটের হাসিটুকু ব্যঙ্গ হয়ে উঠেছে। ঘরে ঢুকে সুটকেস ও বিছানা নামিয়ে অভয় একবার ভালো করে ঘরটার চারদিক দেখে নিল। মেঝেটার অবস্থা মুখে বসন্তের দাগের মতো, সিমেন্ট উঠে গিয়েছে এখানে সেখানে। দেয়ালের অবস্থাও তাই, পলস্তার আর নেই, সর্বত্রই নোনা ইট বেরিয়ে পড়েছে। তবে ঘরটার আপাতমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করা হয়েছে সেটা বোঝা যায়। ঘরটার কোলেই সেই বারান্দা, কৃষ্ণকলি ও কালকাসুন্দের ঝাড়, তারপরে হচ্ছে একটা বড় পুকুর। ভেলো বলল, নাও ঘরদোর সাজিয়ে বসো, এবার আমি চললুম, ভাড়ার কথা বলাই আছে। বলে ভেলো লোমোঠা ভ্রু সংকেতে ইশারা করল যে সব ঠিক হয়ে যাবে। তারপর বেরিয়ে যেতে যেতে বলল, চললুম গো বউঠান, এবার তোমরা সব বুঝে নিও নিজেরা নিজেরা। বলে সে চলে গেল। একে একে সবাই অদৃশ্য হয়ে গেল, নিমি, বিনি, টুনি। বুড়ি বলল, ওই পুকুরে নাইবে, খাবে তো তুমি হোটেলে, না যদি খাও বাড়িতে আলগা উনুন নিয়ে এসো, রেঁধে বেড়ে খেয়েও নিজের মতো। আর কথা শেষ হওয়ার আগেই একটা মেয়েলি গলার উচ্ছ্বসিত খিলখিল হাসি তীরের মতো এসে বিঁধল এ ঘরে দুটো মানুষের বুকে। একজনের জিভ আড়ষ্ট, চোখে শঙ্কা, কুঞ্চিত লোল চামড়া আবৃত জ্বরের মতো দাঁড়িয়ে রইল। আরেকজনের ঠিক তা নয়, তবু যেন ভয়, আর একটা নাম না জানা তীব্র অনুভূতিতে নিঃশ্বাস যেন আটকে রইল বুকের মধ্যে। তারপর হাসিটা নিঃশ্বাসের দমকে দমকে হারিয়ে গেল, মিলিয়ে গেল নিঃশব্দ জলের বুকে বুদবুদের শব্দের মতো। ঈষৎ হাওয়ায় শিউরে উঠল কৃষ্ণকলির ঝাড়। লাল মেঘের বুকে পড়েছে সন্ধ্যার ধূসর ছায়া। এ নৈশব্দের ফাঁকে স্পষ্ট হয়ে উঠেছে অন্ধগলিটার হট্টগোল। বুড়ি হঠাৎ অভয়ের দিকে ঝুঁকে পড়ে বুকের দুপাশ ও গলাটা দেখিয়ে ফিসফিস করে বলল, এই বুকে আর গলায় আঁকলে রেখেছি আমি, কোথাও ফেলতে পারি নে, রাখতেও পারি নে, বিষ নয়, মধুও নয়, ভাবি যেদিন আমি থাকবো না। বলেই সে যেন আগুনের হলকার জ্বালায় দ্রুত বেগে বেরিয়ে গেল। ঝোলঝাপ্পা পড়া অভয় একটা অতিকায় ভূতের মতো নির্জন ঘরটার অন্ধকারের কোলে দাঁড়িয়ে রইল। ভাবল, এ কোন হতভাগা জায়গায় এনে তুলল আমাকে ভেলো খুঁড়ো।
যে নিঃশ্বাসটা আটকে ছিল বুকের মধ্যে, সেটা আর বেরিয়ে আসার যেন পথ পাচ্ছে না, বুকের মধ্যেই ছটফট করে মরতে লাগলো। বোধ করি সেই নিঃশ্বাসটা ফেলবার জন্যেই অভয় সেই ভোরবেলা বেরিয়ে যায়, ফেরে সেই রাত্রে। আসবার সময় রোজই শুনতে পায় পাশের ঘরটায় খসখস কাগজের শব্দ। যে মুহূর্তে গলিটাতে তার বুটের শব্দ হয়, তখন থেকে কয়েক মুহূর্ত শব্দটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় সেই সঙ্গে বেলোয়ারির চুরির রিনি রিনি আওয়াজটাও। একটু বা ফিসফিস কিংবা চাপা হাসির সঙ্গে কোনো গলার একটা মৃদু শব্দ। অভয় শুনেছে ভেলো খুড়োর মুখে ওরা 3 বোন কাগজের ঠোঙা আর পিসবোর্ডের বাক্স তৈরি করে, ওটাই ওদের প্রধান উপজীবিকা। কিন্তু অভয়ের শরীরটা তখন অসহ্য ক্লান্তিতে ভেঙে পড়ে। সারাদিনে ভারী ট্রাকের হুইলের কাঁপুনি আর বিরাট হাতির মতো বডিটার ঝাঁকুনি গায়ের মাংসপেশিতে ছুঁচ ফোটানোর মতো ব্যথা ধরিয়ে দেয়। চোখ দুটো জ্বালা করে, নাকের মধ্যে ভারী শ্লেষ্মার মতো ধুলো জাম হয়ে থাকে। কোনো রকমে লম্ফটা জ্বালিয়ে বিছানা পেতে বিড়ি ধরিয়ে লম্ফ নিভিয়ে শুয়ে পড়া। খাওয়া হয়ে যায় সন্ধ্যার একটু পরেই। তারও অনেক পরে শোনা যায় হয়তো নিমি ডাকছে বিনিকে কিংবা বিনি টুনিকে। ওদের খাওয়ার সময় হলো। খাওয়ার পর গলিটার বুকে ওদের পায়ের টিপ টিপ শব্দ শোনা যায়, ভীত চকিত মানুষের বুকে দুরু দুরু যেন। আবার সেই চুরির রিনি রিনি আওয়াজ, রাত্রির নৈশব্দের আবার সেই চাপা চাপা গলার আভাস। পুকুর ঘাটে শোনা যায় বাসন ধোয়ার আওয়াজ। 3 বোনের গলা আলাদা করতে পারে না অভয়, শুধু শোনে কেউ যেন বলে, উফ, পায়ে কি ব্যথা হয়েছে রে। কেউ বলে, তাড়াতাড়ি কর, বড্ড ঘুম পেয়েছে। কেউ বা বলে, সেই পোড়ামুখ সাউটা 7 সকালেই মাল নিতে আসবে, বক্সের গায়ে তো এখনো লেবেলাটাই হলো না। অন্ধকারে যতই ঝিম মেরে পড়ে থাকুক, অভয়ের কান দুটো যেন হাঁ করে থাকে। তারপর হঠাৎ কী কারণে তীব্র মিষ্টি গলার খিলখিল হাসিতে শিউরে ওঠে রাত্রি। যেন একটা অসহ্য গুমট অস্থিরতার মধ্যে হাসিটা মুক্তির সন্ধান খোঁজে, কিন্তু হাসিটা শেষ হয়ে আবার সেই অস্থিরতার দলা পাকিয়ে ওঠে। অভয় অশরীরী সাক্ষীর মতো উত্তরের খোলা জানলার দিকে তাকিয়ে থাকে। দেখা যায় মুচকুন্দ গাছের ঝুপসি আর মোড়ে সেই বাতিটা। তার এক চোখের নিষ্পলক দৃষ্টিটা যেন বিদ্রূপ করে বলতে থাকে অভয়কে, আমি জেগে আছি বহুদিন, এবার তুইও জাগ। পুকুর থেকে ফেরার পথে ওদের হাতের আলোটা কি উঁচু হয়ে ওঠে। দক্ষিণের জানলা দিয়ে আলো এসে পড়ে অভয়ের ঘরে। তার গায়ে সে ছেলে মানুষের মতন মটকা মেরে পড়ে অনুভব করে 3 জোড়া চোখের দৃষ্টি ফুটেছে তার গায়ের মধ্যে। তারপর আবার নিঃশব্দ ও অন্ধকার। দূরে, শুধু দূরে কারখানার বয়লারের ধিকিয়ে চলার এক টানা ঘুষ ঘুষ শব্দ। সেদিন রাত্রে ফিরতে গিয়ে কৃষ্ণকলির বনে থমকে দাঁড়ালো অভয়। কি যেন কাঁদছে। এখনো বস্তিতে হট্টগোল, টিউবওয়েলের প্যাকপ্যাকানি, তার মধ্যে এখানার নিরালায় কান্নার শব্দ। কে কাঁদছে? অভয় কান পাতল। ভুল হয়েছে, কান্না নয়, গান গাইছে। 2টি গলার মিলিত সরু গলার গান গাইছে 2 বোন। বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ না দেখে, সে পোড়াতে হয়েছি অঙ্গার। সে গানের টানা সুরের লহরীতে রাত্রি দুলছে না, আড়ষ্ট ব্যথায় থমকে দাঁড়িয়েছে। শরতের আকাশে আধখানা চাঁদ, অসংখ্য অপলক চোখের মতো তার তারা। নিচের তারার মতোই রাত্রির নিরালায় ঘোমটা খোলা কৃষ্ণকলি। কিন্তু হাসি নেই, সুপ্তির আরাম নেই। চাপা আগুনের পোড়ানিতে যেন এই বিশ্ব সংসার দিশাহারা, তবুও নির্বাক, নিরেট। ধিকি ধিকি আগুন জ্বলে যেন অভয়ের বুকেও। ভাবে পিছোবে, কিন্তু পিছিয়েও তো সামনেই এগোয়। গানটা থেমে গেছে, তবু আবার থামতে হয়। শোনা যায় এখনো বলছে, না, এখনো আসেনি। আর একজন কে? সেই মিলিটারি তো? মিলিটারি নয় রে, ভেলোকুড়ো বলেছিল মোটরের মিস্ত্রি। অভয় নিজের অজান্তেই আরও উৎকর্ণ হয়ে শোনে, মাইরি, লোকটা যেন কি, আমাদের যেন ভয় পায়। আর একজনের তীব্র বিদ্রুপাত্মক গলা শোনা যায়, ভয় নয়, ঘেন্না করে। ভাবে ধুমসি পেতনিগুলো কোন দিন দেবে ঘাড় মোটকে। তারপর আবারও একটা হাসির উচ্ছ্বাস উঠতে গিয়ে মাঝপথেই ট্রাকের অ্যাক্সিলেটারের চাপার মতো সেটা থেমে যায়। শব্দ ওঠে কাগজের খসখস। অভয়ের গায়ে যেন আগুন লাগে।
নিজেকে কিছু জিজ্ঞেস করেও জবাব না পেয়ে বোকার মতো খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর খট খট শব্দ তুলে ঝনাত করে শিকল খুলে ঘরে ঢোকে। কিন্তু পরদিন শরৎ আকাশের রং বাহারি বাড়ন্ত বেলায় অবিশ্বাস্য রকমের অভয়ের বুটের শব্দ শোনা যায় গলিতে। শব্দটা অভয়ের নিজের কানেই অদ্ভুত ঠেকে। মনে হয় কি একটা মহা পাপ করে ফেলেছে সে। ওদিকে 3 বোনের কি একটা গুলতানি চলছিল, ওরাও একেবারে চুপ হয়ে গেল। ওদের বুড়ি মাও আশেপাশেই আছে কোথাও। বুড়ি সারাদিন ওই মুচকুন্দ গাছের মোটা গোড়া থেকে শুরু করে এখানে সেখানে ঘুঁটে দিয়ে ও গোবর কুড়িয়ে বেড়ায়, কিন্তু লক্ষ্য করলেই চোখে পড়ে না বিষ না মধু সেই অমূল্য বস্তুগুলির প্রতি তার নিয়ত সতর্ক দৃষ্টির প্রহরা ঘুরছে। অভয় এই মুহূর্তের সংকোচ ও আড়ষ্ঠতাকে কাটিয়ে তোলার জন্যেই যেন ধূপতাপ শব্দ করে ঢোকে। খাকি ঝোল ঝুব্বা খোলে, গামছাটা কাঁধে নিয়ে হুশ করে পুকুরে ডুব দিয়ে ঘরে এসে বসে। অনেক দিন পর বিকেলের দিকে শরীরটা ক্লেদমুক্ত হয়ে একটু আরাম পায়, কিন্তু মনের মধ্যে থাকে একটা বিষের খচখচানি। একটু পরেই কৃষ্ণকলির বনে 3 বোনের মূর্তি ভেসে ওঠে, খালি পায়ের ওপর কাপড় জড়ানো। 3 জনেই সত্য বাঁধা মস্ত খোঁপায় দিয়েছে লাল মটর দেওয়া আটা। সেগুলি যেন কুণ্ডলি পাকানো কালসাপিনীর চোখের মতো জল জল করে। আর আশ্চর্য, এতখানিক বয়সেও ঘোচেনি কারো লালিত্য। যৌবনের জোয়ারে ধরেনি ভাঁটার টান। জোয়ার যেন বাধা পেয়ে উত্তাম হয়ে উঠেছে বঙ্কিম ঢেউ উদ্ভাসিত সূর্য রেখায়। তবু যেন মনে হয় একটা ক্লান্তিকর বিষণ্ণতা ঘিরে রয়েছে তাদের। নিমি যেন এক ছেলের মরা মা, বিনি মন গোমড়ানো বউ, টুনি প্রেমিকা কিশোরী। 3 বোন যেন 3 সই, মিটিমিটি হাসে, আড়ে আড়ে চায়, তবু চাইতে পারে না। 3 জনে গায়ে গায়ে গিয়ে নামে পুকুরের জলে, ঢেউয়ের দোলে কচুরিপানা ফনা তোলে কালনাগিনীর মতো। অভয় চেষ্টা করেও চোখ ফেরাতে পারে না। জানলা থেকে সরে আসবো করেও সময় বয়ে যায়। না দেখতে দেখতেও যেন ছপ ছপ শব্দে গা ধুয়ে ফিরে চলেছে 3 জন। না হাসি করেও ফিক করে হেসে ওঠে, মোহাচ্ছন্ন করে রেখে যায় যেন সমস্ত জায়গাটা। তারপর হঠাৎ দীর্ঘশ্বাসে চমকে ওঠে অভয়। পেছনে দেখে বুড়িমা ঝুঁকে তাকিয়ে আছে দক্ষিণের আকাশের দিকে। থরথর করে কাঁপছে অতিকায় গিরগিটির গলার মতো চামড়া। অভয় ফিরে তাকাতে ফিসফিস করে বলে, বুকের মধ্যে ধুকপুক করে, গলায় ধরফর করে, কোথায় রাখি কোথা যাই, খালি তরাসে তরাসে মরি। বলেই বুড়ি বিড়বিড় করতে করতে বেরিয়ে যায়। অভয়ের মনে হয় সে পাথর হয়ে গিয়েছে। বুকের মধ্যে এক বিচিত্র অনুভূতি নিয়ে চুপচাপ বসে থাকে। এতক্ষণে স্পষ্ট হয়ে ওঠে বস্তির গণ্ডগোল, হাসি ও হল্লা, ঢোলক অথবা খঞ্জনির বাজনা। এমনি চলে কয়েকদিন। রোজই অভয় ফিরে আসে বিকেলের ছুটির পর, আসবো না করেও আসে। কয়েকদিন পর বিকেলে পুকুরে ডুব দিয়ে ঘরে ঢুকে অভয় থমকে দাঁড়ায়। চোখের সামনে এক অবিশ্বাস্য বস্তু দেখে চমকে ওঠে। দেখল অ্যালুমিনিয়ামের গেলাসে খয়েরি রঙের ধুমায়িত চা। চা? চাই তো, হ্যাঁ, এ তো চা। মনে হলো গেলাসটা সাগ্রহে চুমুকের প্রত্যাশায় ব্যাকুল সংশয়ে তাকিয়ে আছে তারই দিকে, তাকিয়ে আছে জোড়া জোড়া চোখে। অভয় একবার ভাবল, পেছন ফিরে দেখে, কিন্তু না, দেখেনি, যেন কিছুই হয়নি। এমনিভাবে ধীরে সুস্থে চায়ের গেলাসটি নিয়ে চুমুক দেয়। ঢোকে ঢোকে উষ্ণতাতে বুকের মধ্যে একটা দরজা খুলে যায়, মনটা ভোর হয়ে আসে। তারপর শূন্য গেলাসটা রাখতে গিয়ে উঠে দাঁড়ায়। গেলাস নিয়ে গলিটা পেরিয়ে একেবারে ভেতরের উঠোনে এসে পড়ে। শূন্য উঠোন, কেউ নেই। ঘরের দিকে তাকিয়ে দেখল 3 বোন মাথা নিচু করে কাগজের ঠোঙা তৈরিতে খুবই ব্যস্ত। অভয় বারান্দায় উঠে এসে দাঁড়ালো। কিছু বলবে মনে করেও মুখে যেন কথা আসে না। কয়েক মুহূর্ত এমনিই চুপচাপ। হঠাৎ টুনি বলল, তুই তুই দিয়ে এসেছিলি বুঝি? নিমি বলল, আমি কেন, বিনি তো। বিনি বলল, ও মা, কি মিথ্যুক, আমি কেন, বামুনের ছেলেকে চা দিতে যাব। অভয় দেখে কালো চোখের চাউনিতে হাসির চমকানি। হাসিটা তারও মনের মধ্যে ছড়িয়ে পড়ে। বলে, না হয় গেলাসটা হেঁটে হেঁটেই গেল, তাতে বামুনের জাত যাবে না। বামুন আর কোথায়, একেবারে জাত ড্রাইভার। সারাদিনের খাটুনির পর বিকেলে এরকম, মানে একটু চা পেলে। আচ্ছা, আমিই না হয় চিনিটা।
বলে সে হেসে ফেলে। ততক্ষণে তারা তিন বোন উচ্চ হাসিতে ঢলে পড়ে ওর গায়ে। টুনি বলে, বিনি, তুই না হয় চাটা দিস। বিনি বলে, নিমি, তুই তাহলে দুধটা দিস। নিমিও বলে, চিনিটা তাহলে টুনির। তারপর আবারও হাসি। এবার অভয়ও না হেসে পারে না। এই ভাঙা বাড়ির বুকে মেয়ে পুরুষের মিলিত গলার উচ্ছ্বসিত হাসি বোধ হয় এই প্রথম। যেন এখানকার চাপা পড়া দুঃসহ অস্থিরতা একটা মুক্ত দ্বার দিয়ে অবাধে বেরিয়ে এলো। কিন্তু মুহূর্ত পরেই হাসিটা থেমে এলো, বুকে ফিক ব্যথা লাগার মতো। ফিরে এলো সেই রুক্ষ অস্থিরতা। নিমি বলে, বিনি, মা কোথায়? বিনি বলে, মা তো মাঠের ধারে গোবর কুড়াতে গেছে, পালের গরু ফিরবে এবার। তবুও কেউই চাপতে পারে না একটা ছোট দীর্ঘ নিঃশ্বাস। তিনজনের মধ্যে মূর্তি ওঠে হতাশা। পথের মাঝে বেগড়ানো গাড়ির বেয়াকুব ড্রাইভারের মতো অবাক ও মুগ্ধ হয়ে ওঠে অভয়। কিন্তু এমনি করেই আর ভেঙে যায়, খুলে যায় সেই রুদ্ধদ্বার। প্রথমে তিন বোনের অসীম কৌতূহল, কোথায় বাড়ি, কে কে আছে? অভয় বলে, কে আবার থাকবে, ছোট ছোট ভাই বোন আর বিধবা মা। ছেলেবেলা থেকেই সবাই আমার পোষ্য। আর বিয়ে? বিয়ে কে দেবে, কেই বা করবে। কথায় বলে নিজের জোটে না, আবার শঙ্করাকে ডাকে। তারপর এ পক্ষ থেকে প্রশ্ন ওঠে, তোমাদের রোজগার কীরকম? নিমি বলে, ছাই, খেতে জোটে না। বিনি বলে, তিনজনের খাটনিতে রোজ কুললে ওই 2 টাকার বেশি নয়। টুনি বলে, আর মা ঘুটের পয়সা জমিয়ে রাখে। অভয় বলে, কেন? কেন? আমাদের বিয়ে দেবে বলে। বলে তারা তিনজনেই তীব্র বিদ্রুপ ভরে হেসে ওঠে। হাসিটা অভয়ের মর্মস্থলে গিয়ে ব্যথে। কিছুক্ষণ কথা বেরোয় না তার মুখ দিয়ে। পরে বলে, যেন খানিকটা আপন মনেই, হবে নাই বা কেন, বিয়ে হবে, নিশ্চয়ই হবে। হবে? যেন এক বিচিত্র কথা তারা কোনোদিনও শোনেনি। এমনি উৎসুক স্বপ্নাচ্ছন্ন চোখে তিন বোন তাকিয়ে হেসে ওঠে। একটু পরেই টুনি বলে, আমরা তো শঙ্করী, নিজের না জুটলে কে আমাদের ডাকবে? অভয়ের জিভ আড়ষ্ট, বুকে পাথর চাপা। সত্যি, কে ডাকবে? কেমন করে ডাকবে? অভয়ের জিভ আড়ষ্ট, বুকে পাথর চাপা। সত্যি, কে ডাকবে? কেমন করে ডাকবে? এ বিশ্ব সংসারে সকলের গলা চেপে রেখেছে যেন কোনো অদৃশ্য দানব। বুকের মধ্যে এত গুলতানি মুখ দিয়ে ফোটে না। ফোটে না, তবু ফোটে। রাত্রির নিরালা অন্ধকারে ফুল ফোটার মতো সে নিঃশব্দে ফোটে। এখানে গড়ে ওঠে আর এক নতুন সংসার। 3 মেয়ে আর এক ছেলের বিচিত্র সংসার, যাকে বলে ডেও ঢাকনা। তাই একে একে জড়ো হয় অভয়ের ঘরে। আলগা উনুন আসে, কিনে আনে হাতা, খুন্তি, হাঁড়ি, থালা, গেলাস। 8-10টা বাড়িতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। এখানে তাই হয়। সকালবেলায় ভাত খেয়ে কাজে চলে যায় অভয়। ভোর রাত্রে উনুন ধরে। মোটর মিস্ত্রি কেন এসব পারবে? পালা করে আসে 3 বোন। আসে ভোর রাত্রের আবছায়ায়, বাসি খোঁপা এলিয়ে, বিচিত্র আলুথালু বেশে, ঠোঁটের কোণে তাজা হাসি নিয়ে। আবার আসে সন্ধ্যাবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। এসে অভয়কে সরিয়ে নিজেরা বসে রান্না করতে। একসঙ্গে নয়, পালা করে আসে। ঘরে নিজেদের কাজ আছে, তাছাড়া সেই সতর্ক সন্ধানী দৃষ্টির খবরদারিও তো আছে। তবু আজ আর বাঁধ মানে না। অভয়কে ঘিরে এই 3 জনের গায়ে আর এক নতুন চেহারা প্রকাশ হয়ে পড়ে। অবারিত হয়ে খুলে যায় চাপা প্রাণের দরজা। অভয়ের রান্না খাওয়া আর জামা কাপড়টুকু পর্যন্ত নিজেরা কেচে দেয়। সবটুকু করেও তাদের তৃষ্ণার্ত গুপ্ত স্বাদ মিটতে যেন চায় না। এত আছে যে দিয়েও প্রাণ ভরে না। জাত বেজাতের বাধা ডিঙিয়ে ভাত বেড়ে দিয়ে বসে খাওয়ায় তারা অভয়কে। নিমি খেতে দিয়ে অভয় সর্বাঙ্গ আতিপাতি করে দেখে। চোখে তার মমতা, ঠোঁটের কোণে বেদনার হাসি। অভয় বলে, কি দেখছো? নিমি বলে, দেখছি তোমাকে, জাত মালুম করছি। তুমি তো মিস্ত্রি, তবু তোমার শরীরটা ভালো করে তুলতে পারছি না। তুমি কোন জাত বুঝতে পারছি না। অভয় হেসে বলে, তোমার খালি ওই ভাবনা, আর কত হবে? ড্রাইভার কি দুধগেলা পুরুষ? নিমিও হাসে, মনে বলে, হ্যাঁ, দুধগেলা পুরুষই হবে। ঢলঢল কান্তি, গোড়াচাঁদ হবে অভয়।
আর নিমি সবই ফেলে দেবে সেই গোড়াচাঁদের পায়ে। ভাবতে গিয়ে নিমির বুকের শিরা উপশিরায় টান পড়ে। মনে হয় শরীরটা তার টলছে। তার শুধু বুক নয়, শূন্য কোলটাও হাহাকার করে ওঠে। অভয় সেই স্বপ্নাচ্ছন্ন মুখের দিকে তাকিয়ে নিজেও যেন স্বপ্নাতুর হয়ে ওঠে। বলে, কি হয়েছে নিমি? নিমি মুখ নামিয়ে নিঃশব্দে হাসে। এমনি বিনিও হাসে। সে যেন একটু রহস্যময়ী। রান্নার ফাঁকে ফাঁকে সে খালি অভয়কে বলে, এটা দাও, সেটা দাও। তারপর আজকে বাজার থেকে এই এনো, ওই এনো। খেতে গিয়ে অভয়ের আপত্তি থাকলেও যা প্রাণ চাইবে তাই দেবে। না খেলে আমার মাথা খাও বলে মাথার দিব্যি দেবে। আর নিঃশব্দে কেবলই কাছে বসে ও আড়ে আড়ে চেয়ে টিপি টিপি হাসবে, যেন মনের তলার গুরু কথা তার ঠোঁটের কোণে ঝিকিমিকি করে। তা দেখে এই হাসিটার মতো অভয়ের বুকটাও ধিকি ধিকি জ্বলে। জ্বলুনিটা এসে লাগে রক্তস্রোতে। ডাকে, বিনি। বিনি তাকায়। তার অপলক হাসি চোখে বিচিত্র ইশারায়। সুগঠিত ঘাড়ের কাছে মস্ত খোপা। চাপা গলায় বলে, বলো, কিছু বলছো? তেমনি তাকিয়ে বিনি বলে, কি আবার? একটু থেমে আবার বলে, তুমি না থাকলে বাড়িটা খাঁ খাঁ করে। সেটুকু কান পেতে শোনে বিনি। শোনে বুকের মধ্যে রক্তের ঢেউ তোলে চাপা গুমরানির মতন। তাকিয়ে দেখে অভয়ের বুকটা। অভয় বলে, আমার কাজে মন বসে না। মনটা যে কোথায় থাকে যেন না জানার জন্যেই দুজনে চোখে চোখ দিয়ে হাসে। আর টুনি যেন এক দজ্জাল কিশোরী বউ। তার ক্ষণে হাসি, ক্ষণে রাগ। তার হাসি অবাধ, আবার রাগও করবে। ছুটে ছুটে কাজ করবে। কাজের কি হলো না তা দেখবে। দিশেহারা কাজের মধ্যে সার হয়ে অভয়ের সঙ্গে খুনসুটি করবে। মনের মতনটি না হলে আবার ধমকাবে। অভয় তার কাজটিতে বসে বলে, এই তবে রইলুম বসে, থাকলো মিলিটারি কারখানা আর চাকরি। টুনি অমনি খিলখিল করে হাসে। কখনো এলো চুলে, কখনো খোপা নেড়ে মুখে হাত চাপা দিয়ে হাসে। দেখবে আঙুলের ফাঁক দিয়ে, আর থরথর করে কাঁপবে বাঁধ ভাঙা শরীর। অভয়ও মেতে ওঠে তার সঙ্গে, হাসে, রাগ করে। হয়তো আলগোছে টুনির ঘাড়ে কাপড় মাথায় তুলে ঘোমটা করে দেয়। টুনি অমনি যেন সত্যি তীব্র অভিমানে ঠোঁট ফুলিয়ে চোখ বাঁকিয়ে বলে, চোখের কোণে বকুনি ও কান্ডান ঝিলিমিলি খেলে। অভয় বলে, কি হলো টুনি? কি হলো তাই ভাববার চেষ্টা করে টুনি। কিছু টের পায় না। শুধু চোখের পাতা ভারী হয়ে আসে, অবশ হয়ে আসে সমস্ত শরীর। নিজেকে দেখে, সে যেন অভয়ের বুকে মুখ লুকিয়ে আছে। ভাবতে গিয়ে হঠাৎ অসহ্য লজ্জায় বিচিত্র রূপে রূপবতী হয়ে ওঠে টুনি। বলে, কি জানি কি হয়, জানি নে ছাই। তারা কেউ জানে না তাদের কি হয়েছে। 4 জনে ডুবে আছে আকণ্ঠ। নতুন গড়া এক ভরা সংসারের তারা 4 জন মানুষ। অভয় না থাকলে সত্যি বাড়িটা খাঁ খাঁ করে। সময় যেতে চায় না। 3 জনের বুকে একই তাল, চোখে একই জিজ্ঞাসা। 3 জনেই সারাদিন কান পেতে রাখে, কখন অভয়ের পায়ের ধ্বনি শোনা যাবে। এই সুযোগে তাদের চাপা পড়া প্রাণের অস্থিরতা যেন ফিরে আসতে চায়। টুনি হয়তো গুনগুন করে ওঠে, আর রইতে নারী, হয়ে নারী, তোমার বাঁশি শুনে গো, আর চলতে নারী, হয়ে নারী, একই বিষম তাই গো। বিনি তাতে গলা দেয়। নিমি সব ভুলে বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকে। তারপর আবার বেজে ওঠে সেই পদশব্দ। বাজে যেন হৃৎপিণ্ডের মধ্যে। অভয় 3 জনকে আলাদা করে ভাবতে পারে না। একজনকে ভাবতে গেলে আসে আরেকজন। কেউ কাউকে ছাড়া নয়। এর মমতা, ওর হাসি, তার অভিমান, 3 মিলে যেন একটাই। তবু একটা নয়। এই সংসারে বিচিত্র নিয়মের মতো 3 বোনের আলাদা সত্তা যেন তলে তলে মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। তাদের প্রাণের আরেকটা গোপন দরজা ধীরে ধীরে খুলতে থাকে। অভয়কে তারা 3 জনে 3 রকম টানে। এমনি সময় একদিন বেলা 10টায় অসময় গলিতে বেজে উঠল বুটের শব্দ। অসময় কেন? একে একে সব ফেলে ছুটে এলো 3 বোন। দেখল শিকল দেয়া বন্ধ দরজায় হেলান দিয়ে অভয় যেন ভেঙে পড়ে দাঁড়িয়ে আছে। 3টে বুক উৎকণ্ঠায় ভেঙে পড়ে। কি হয়েছে? অসুখ? বাড়ির কোনো দুঃসংবাদ? অভয় তাকায় 3 জনের দিকে। ঠিক ব্যথায় আড়ষ্ট হয়ে যায় বুক। বলতে গিয়ে কথা ফোটে না মুখে। চোখের দৃষ্টি যেন নেবে আসে। ভাবে, থাক, বলবো না, সব যায় যাক। তবু পারবো না ছেড়ে যেতে, পারবো না এমনি করে ভাসিয়ে দিতে। কিন্তু পর মুহূর্তেই মনে পড়ে মায়ের কথা।
ভাই বোনগুলোর বুভুক্ষু শুকনো মুখ, ওদের যে আর কেউ নেই। সে বলে, যেন চেপে আসা ধরা গলায় কোনো রকমে ট্রান্সফার মানে বদলি করে দিল পানাগড় ডিপোতে। বদলি বদলি বদলি! সামনে 3 মেয়ের মুখ নয়, 3টি যেন প্রাণহীন মৃত মুখ, শিরায় শিরায় রক্তপ্রবাহ বন্ধ, চলৎ শক্তিহীন, যেন বুঝেও বোঝেনি সমস্ত ব্যাপারটা। হু হু করে হাওয়া এলো গলিটার অন্ধ সুরঙ্গে, ফাল্গুনের মাতাল হাওয়া। কবে এসেছে বসন্ত কে জানে। বসন্ত এসেছিল সেই শরতের মেঘলা ভাঙা রোদে, হেমন্তের কুয়াশায়, শীতের রুক্ষতায়। অভয় বলল, যেতে হলে কয়েক ঘন্টার মধ্যেই যেতে হবে, কালকেই জয়েন করতে হবে। যে যেতে হলে নয়, যেতে হবে। দুরন্ত হাওয়ায় সেই কথাটি যেন মর্মে মর্মে এসে পৌঁছল অভয়ের বুকে। নিমি, পিনি, টুনি, 3 বোন, ওদের চোখে বৈধব্যের গাঢ় হতাশা, রক্তক্ষয়ী চাপা কান্না থমকে রয়েছে চোখে। বুকের মধ্যে কি যেন ঠেলে আসছে। অভয়ও আর তাকাতে পারে না। বুকটা মুচড়ে তারও গলাটা বন্ধ হয়ে আসে। কোনো রকমে দরজাটা খুলে সে ঘরে ঢুকে পড়ে। ফিরে আসে সেই অস্থিরতা। অদৃশ্যে সে যেন তীব্র যন্ত্রণায় ছটফট করে মরে রুদ্ধ যৌবনের দ্বারে দ্বারে। সব গোছগাছ হয়ে যায়, সেই সুটকেস আর বিছানা। 3 বোন বুক চেপে দেখে উনুন, কড়া, খুন্তি, হাঁড়ি, সেগুলোও যেন তাদেরই মতো রুদ্ধ যন্ত্রণায় নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তাদের গড়া ঘর, যাকে ঘিরে এই খেলাঘর, সে চলে যায়, এগুলি পড়ে থাকে তাদেরই মতো। তারপর অভয় আবার দাঁড়ায় 3 বোনের মুখোমুখি। পুরুষের শক্ত বুক ফাটে, ঠোঁট বেঁকে বলে, খালি শোনা যায়, যাচ্ছি যাচ্ছি তবে। এই 3 জনের বুকের মধ্যে হাহাকার করে উঠল বিদায় দেওয়ার জন্যে। ঠোঁট কাঁপল। বন্ধু বিদায়ের হাসি হাসতে চাইল, পারল না। হাত বাড়িয়ে বুঝি ছুঁতে চাইল, পারল না। হাওয়া এলো, শূন্য ঘর, ছড়ানো সংসার, ফুল নেই, শুকনো কাঠির মতো। শীত পাতাহীন কৃষ্ণকলির ঝাড়, কালকাসুন্দের বোন পোড়ো পোড়ো পাশুটে কচুরি পানা। একদিন যেমন এসেছিল, আজ তেমনি পোশাকে, তেমনি ঠেকে ঠেকে হাতে আর ঘাড়ে বোঝা চলেছে অভয়। কিন্তু চোখে কিছু দেখতে পাচ্ছে না, সবই ঝাপসা। মুচকুন্দ গাছের তলায় দাঁড়িয়ে আবার তাকালো। সেখানে এসেছে 3 বোন, ভাঙা পাঁচিলের ধারে। কিন্তু চোখ অন্ধ হয়ে এসেছে। সামনে অন্ধকার, অন্ধকার কানাগলিতে ঢুকে পড়ল অভয়। মোড়ের বাতিটা তাকিয়ে আছে এই দিকেই, এক চোখে। তারপর হঠাৎ একটা চাপা তীব্র গুমরানি শুনে 3 বোন ফিরে দেখল, দেয়ালের নোনা ইটের মুখ চেপে কাঁদছে বুড়িমা। কেন তা কেউ জানে না, কেউ বুঝবে না। সম্পর্ক বোধহয় এরকমভাবেই তৈরি হয়। কেমন লাগলো বন্ধু আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন, তাতে আমার ভালো লাগবে। আর সবাই খুব খুব ভালো থাকবেন, পাশে থাকবেন, একান্ত অনুরোধ রইল। থাকবেন তো? নমস্কার।